শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় আঞ্চলিক ঐক্যের আহ্বান জানিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। জানিয়ে দেব, রাশিয়ার সঙ্গে যৌথ নৌ বিমান মহড়ার ঘোষণা দিচ্ছে চীন। এছাড়া রয়েছে গাজায় দুর্ভিক্ষের ছায়া, বলছে জাতিসংঘ। জানিয়ে দেব, গাজায় যুদ্ধবিরতি একটি নতুন কৌশলগত সুযোগ, বলছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব, কারাগারে ভিড় কমাতে হাজারো বন্দীকে মুক্তি দিচ্ছে যুক্তরাজ্য। ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় আঞ্চলিক ঐক্যের আহ্বান এরদোয়ানের। ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই আহ্বান জানায় তুর্কি প্রেসিডেন্ট। এলাকার সব দেশকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি সতর্ক করে বলেন, যদি তেল আবিব তার হামলা বন্ধ না করে তবে দখল আরও বৃদ্ধি পাবে, যা আঞ্চলিক দেশগুলোর জন্য একটি তাৎক্ষণিক হুমকি তৈরি করবে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম রক্ষার দায়িত্বে থাকা মুসলিম দেশগুলোর সংগঠন OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ইসরায়েলের হামলা যে দিন দিন বাড়ছে সে ব্যাপারে নিশ্চুপ থাকা অগ্রহণযোগ্য। OIC-কে অবিলম্বে একটি শীর্ষ নেতৃত্বের বৈঠক করার আহ্বান জানায় এবং মুসলিম বিশ্বের প্রতি দৃঢ় অবস্থান প্রদর্শনের অনুরোধ করেন তিনি। তুরস্ক মিশর সম্পর্কের উন্নয়নের প্রশংসা করে এরদোয়ান বলেন, দুই দেশ গাজা ও ভূখণ্ড, পূর্ব ভূমধ্যসাগর এবং আফ্রিকা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বেশ অগ্রগতি অর্জন করছেন। এরদোয়ান বলেন, আমরা গাজায় মিশন কার্যক্রমে মিশরের কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানাই। ইসরায়েলের মসজিদ আল আকসা জেরুজালেমে আরও দখল এবং আক্রমণ নীতি বাস্তবায়নের পরিকল্পনার বিরোধিতা করি। ইসরায়েলের হাতে তুর্কি আমেরিকান শান্তিকর্মী আয়শানুর এক্সিএজির হত্যার ঘটনার নিন্দা জানিয়ে তুর্কির প্রেসিডেন্ট বলেন, আঙ্কারা ইন্টারন্যাশনাল অফ জাস্টিসের আবেদন করে তেল আবিবকে দায়ী করা সব আইনি পদক্ষেপ নেওয়া হবে। এদিকে রাশিয়ার সঙ্গে যৌথ নৌ বিমান মহড়ার ঘোষণা চীনের। চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা রাশিয়ার সঙ্গে যৌথভাবে নৌ ও বিমান মহড়া চালাবে। চলতি মাস থেকে এই মহড়া শুরু হতে যাচ্ছেন। নর্দার্ন ইউনাইটেড 2023 সালে সামরিক মহড়া জাপান সাগর এবং উভয়ের ওখোটস্ক সাগর পর্যন্ত চলবে। কবে থেকে এই মহড়া শুরু হবে সেই তথ্যসহ বিস্তারিত জানা যায়নি চীনা কর্তৃপক্ষের দ্বারা। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, শনিবার থেকে রবিবার পর্যন্ত উত্তর পূর্ব দিকে থেকে সুশিমা প্রণালী হয়ে জাপান সাগরের দিকে তারা চীনা নৌবাহিনীর 5টি জাহাজকে যেতে দেখেছে। ছবি প্রকাশ করে সোমবার এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে, জাপানের সেলফ ডিফেন্স ফোর্সেস একটি জাহাজ এবং একটি টহল বিমানের মাধ্যমে গোয়েন্দা তৎপরতা পরিচালনা করছে। সুশিমা প্রণালীর অবস্থান দক্ষিণ কোরিয়া ও জাপানের মধ্যে। এটি দক্ষিণ চীন সাগর জাপান সাগরকে যুক্ত করেছে। এটি কোরিয়ানদের কাছে পূর্ব সাগর নামে পরিচিত এবং এর অবস্থান জাপান সাগরের আঞ্চলিক জলীয় সীমার মধ্যে নয়। মহড়ার ঘোষণা দিয়েছে চীন, বলেছে দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা এবং যৌথভাবে নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার সক্ষমতা বাড়াতে এই মহড়ার আয়োজন করছে। চীনা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নৌবাহিনী প্রশান্ত মহাসাগরে একসঙ্গে মহড়া চালাবে। এটি তাদের পঞ্চম মহড়া হতে চলেছে। তারা রাশিয়ার গ্রেট ওয়াশান 24 শীর্ষক মহড়াতে অংশ নেবেন। এর বেশি কিছু জানানো হয়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন আক্রমণ চালানোর পর থেকে চীন মস্কোর সঙ্গে গভীর সম্পর্ক করেছে। দেশটি এই আক্রমণের নিন্দা জানালেও যুদ্ধ শেষ করার আহ্বান জানাচ্ছে। এদিকে গাজায় দুর্ভিক্ষের ছায়া আসন্ন, বলছে জাতিসংঘ। জাতিসংঘের খাদ্য বিষয়ক বিশেষ দূত মাইকেল ফাখরে অভিযোগ করেছেন যে গাজা উপত্যকায় ইসরায়েলের নিক্ষিপ্ত গুলি ও বোমার চেয়ে দেশটির পরিকল্পিত ক্ষুধা সংকটে এখন বেশি মানুষ মারা যাচ্ছেন। তিনি সতর্ক করে বলেছেন, এই মানবিক বিপর্যয়ের প্রভাব ফিলিস্তিনিদের ভবিষ্যৎ প্রজন্মের উপর বহু বছর ধরে বিরাজ করবে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনে উপস্থিত হয়ে এক প্রতিবেদনে ফাখরি উল্লেখ করেছেন, ইসরায়েল গাজায় খাদ্য উৎপাদন এবং সরবরাহ ব্যবস্থাকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করেছে। বিষাক্ত পদার্থ ব্যবহার করে কৃষি জমি অনাবাদি করা, ক্ষেত খামার ধ্বংস, মাছ ধরার নৌযান এবং বন্দরগুলোকে বিধ্বস্ত করা হয়েছে। ফলে গাজার পুরো জনগোষ্ঠী মানবিক ত্রাণের উপর নির্ভরশীল হয়ে পড়ছে। মাইকেল ফাখরি বলেন, ইসরায়েল কিভাবে পরিকল্পিত গাজার সমগ্র জনগোষ্ঠীকে ক্ষুধার শিকার করেছেন। তিনি বলছেন, যুদ্ধ পরবর্তী যুগে এমন দ্রুত এবং ভয়াবহ ক্ষুধার সম্মুখীন কোনো জনগোষ্ঠীকে কখনো দেখা যায়নি, যেমনটা গাজার 23 লাখ মানুষের ক্ষেত্রে ঘটছে। এই সংকটের মূল কারণ হিসেবে ইসরায়েলের অবরোধ এবং মানবিক ত্রাণের প্রবেশে বাধার বিষয়টি তুলে ধরা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে গাজার দুর্ভিক্ষে 34 জন ফিলিস্তিনি মারা গেছেন, যার অধিকাংশই শিশু রয়েছে।
ইসরায়েল গাজার কৃষি খাদ্য ব্যবস্থা ধ্বংস করার পাশাপাশি খাদ্য প্রবেশে বাধা দিয়ে মানবিক ত্রাণকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করা হয়েছে। মাইকেল ফাখারি উল্লেখ করে বলেন, ইসরায়েলের পরিকল্পিত ক্ষুধার কৌশল 1991 সাল থেকে শুরু হয় এবং 2000 সাল থেকে গাজার উপত্যকা সম্পূর্ণভাবে অবরুদ্ধ করে রাখা হয়েছে। ফিলিস্তিনি জনগণের জন্য খাদ্য উৎপাদন ব্যবস্থাকে ধ্বংস করে কৃষক, জেলে এবং মেষপালককে হয়রানি করা এবং হত্যার মাধ্যমে তাদের জীবনযাত্রা ধ্বংস করার অপচেষ্টা চালিয়ে আসছে ইসরায়েল। ফিলিস্তিনি জনগণ তাদের ভূমি থেকে উৎখাত করার এই প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলে আসছে, যা মূলত রাজনৈতিক উদ্দেশ্য পরিচালিত। জাতিসংঘের বিশেষ দূত আরও বলেন, এই সংকটে কোনো নিছক মানবিক বিপর্যয় নয়, এটি বরং একটি আন্তর্জাতিক এবং কাঠামোগত রাজনৈতিক সমস্যা। গাজার দুর্ভিক্ষের সমাধানের জন্য তিনি ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অবরোধের আরোপের আহ্বান জানিয়েছেন। জাতিসংঘ অনেকদিন ধরেই গাজার দুর্ভিক্ষের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন, কিন্তু এখন পর্যন্ত এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। গাজায় যুদ্ধবিরতি একটি কৌশলগত সুযোগ বলছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে বন্দীদের মুক্তি দেওয়ার চুক্তিকে সমর্থন করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েভ গ্যালান্ট। তিনি এটিকে কৌশলগত সুযোগ বলেও মন্তব্য করেছেন। বলেছেন, এটি ইসরায়েলকে অন্যান্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার একটি কৌশলগত সুযোগ তৈরি করে দেবে। গ্যালান্ট বিদেশি সাংবাদিকদের বলেন, বন্দীদের বাড়িতে নিয়ে আসার কাজ সঠিক, সেজন্য একটি চুক্তি হয়ে গেলে কৌশলগত সুযোগ তৈরি হবে। এটি আমাদের সব ফ্রন্টে নিরাপত্তা পরিস্থিতি পরিবর্তন করার সুযোগ তৈরি করে দেবে। গ্যালান্ট সম্প্রতি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য প্রধানমন্ত্রী ফিলাডেলফি করিডর নিয়ন্ত্রণ বজায় রাখার দাবি করছেন, আর ওই কারণেই বন্দীদেরকে মূল্য দিতে হচ্ছে। এদিকে কারাগারের ভিড় কমাতে হাজার হাজার বন্দীকে মুক্তি দিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের বিভিন্ন কারাগার থেকে মঙ্গলবার হাজারো বন্দীকে মুক্তি দেওয়ার কথা হয়েছে। কারাগারে অতিরিক্ত ভিড় কমাতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে এমন পদক্ষেপ গ্রহণ করছে যুক্তরাজ্য। সম্প্রতি প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ইংল্যান্ড এবং ওয়েলসে কারাগারে বন্দীদের সংখ্যা এ যাবৎকালে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। কিন্তু মুক্তিপ্রাপ্ত বন্দীদের পুনরায় অপরাধ করার বিষয়ে উদ্বেগ থাকায় সরকার জোর দিয়ে বলেছে, এক্ষেত্রে কোনো সহিংস অপরাধী বা পারিবারিক নির্যাতনকারীরা আগাম মুক্তি পাওয়ার যোগ্য হবে না। বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনডন্স স্কাই নিউজকে বলেছেন, 1700 বন্দীকে মুক্তি দেওয়া একটি কঠিন সিদ্ধান্ত ছিল। প্রবেশনের প্রধান পরিদর্শক মার্টিন জোনাস বিবিসি রেডিওকে বলেন, বন্দী থাকার ক্ষেত্রে কারাগারে চরম চাপ রয়েছে। দেশটির বিভিন্ন কারাগারে বন্দীর ধারণ ক্ষমতা একেবারে 100 ভাগের কাছাকাছি এসে পৌঁছে গেছে। যুক্তরাজ্যের বিভিন্ন কারাগার থেকে মঙ্গলবার হাজারো বন্দীকে মুক্তি দেওয়ার কথা হয়েছে। কারাগারে অতিরিক্ত ভিড় কমাতে সরকারের পদক্ষেপের অংশ হিসেবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যুক্তরাজ্য সরকার।